আজ পরীর বিয়ে নিজের ফুফাতো ভাইয়ের সাথে। তাকে অনিচ্ছাকৃত হলেও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। তবে গুলির শব্দে থমকে গেছে চারপাশ। নিস্তব্ধ পরিবেশে কোনো পোকামাকড়ও আজ আর সাহস পাচ্ছে না বোধহয়। বিয়ে বাড়িতে এমন বিদঘটে কাণ্ড কেউই বা বোধহয় আশা করে না, আশা করার কথাও নয়। বিয়ে বাড়িতে বরং বাজি ফাটার শব্দ শোনা যেতে পারে, বাচ্চাদের হে হুল্লার শোনা যাওয়ার কথা, কিন্তু গুলির আওয়াজ তো কারো ভাবতেও আসতে পারে না। কিন্তু সবার মাঝে আতঙ্ক থাকলেও মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুজন তরুণ তরুণীর মুখে নেই কোনো আতঙ্কের ছাপ। কেউ কোনো কথা বলছে না, হয়তো হাজারো কথা জমে আছে, কিন্তু এই মুহূর্তে কারো মুখ থেকেও বের হচ্ছে না। শুধু একে অপরের দৃষ্টি বদল করছে। আশেপাশের কারোর দিকে খেয়াল আছে নাকি তা নিয়ে সন্দেহ করা দুঃসাহস নয়, বরং সন্দেহ করাটাই হলো আবশ্যক। এইচএসসি পরীক্ষার পরপরই যে বিয়ের পিঁড়িতে বসতে হবে তা কখনোই ভাবতে পারেনি পরী। ঘুম থেকে জেগে ওঠে এখনো ঠিক মতো আর মোড়া ভাঙেনি। ঠিক তখনই তার মা এসে বললেন, পরী, আজ সন্ধ্যাতে তোর বিয়ে, দুপুরে বের হব, রেডি হয়ে থাকিস। এই বলে চলে গেলেন তিনি। পরী তার মায়ের কথা ঠিক মতো বুঝে উঠতে পারেনি, কিন্তু বলে গেল তার মা বিয়ে। কার বিয়ে? মাথাটা ঝিম মেরে গেল। আর মোড়া ভেঙে পরী বাথরুমে বেশ হতে চলে গেল। সকাল সকাল মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। চুলগুলো ঠিকঠাক করে নাস্তা করতে এলো। টেবিলে বসা মাত্রই পরীর বাবা বললেন, পরিমা, তোকে কিন্তু শ্বশুরবাড়িতে ভালো হয়ে চলতে হবে। কখনো কোনো কটূক্তি করবি না। ওরা যতই নিজের লোক হোক না কেন, শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়ি হয়। পরী এক টুকরো খাবার মুখে দিয়েছে মাত্র সে তার বাবার কথা মানে বুঝে উঠতে পারল না। কি হলো তার? আর সব কেন ঘোলাটে লাগছে? চেনা সব কিছু কেন মনে হচ্ছে অচেনা? একই কোনো দুঃস্বপ্ন নাকি মনের বিরক্তিকর দুশ্চিন্তা? পরী কোনো কথাই মেলাতে পারল না। আর আব্বু কী সব বলছেন? এখানে শ্বশুরবাড়ি নিজের লোক, এগুলোই বা এলো কোথা থেকে? পরী মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আব্বু, তোমার কথা আমি বুঝতে পারলাম না। শ্বশুরবাড়ি নিজের লোক? কি সব বলছো তুমি? পরীর বাবা মেয়ের মাথায় হাত রেখে ধীর কণ্ঠে বললেন, মা, আজকে যে তোর বিয়ে, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। পরীর মাথায় যান আকাশ ভেঙে পড়েছে। কি সব বলছে তার বাবা? বিয়ে? ওকে তো আগে বলা হয়নি। ওকে তো জানে যে বিয়ের আগে ছেলে মেয়েদের দেখা সাক্ষাৎ করানো হয়, তাছাড়া মতামত নেওয়া হয়। আর যাই হোক, একটিবার তো চোখের দেখা বা নাম তো বলা হয়। কিন্তু এ কী বলছে ওর বাবা? নিশ্চয় মজা করছেন। পরী নিজেকে সামলে বলল, বাবা, তুমি মজা করছো তাই না? এইভাবে কারো বিয়ে হয় নাকি? আর তাছাড়া সেই ছোট থেকে আমার স্বপ্ন ডাক্তার হওয়া। তোমরা তো সবসময় বলতে, মা, তুই ডাক্তার না হওয়া অবধি তোকে বিয়ে দিব না। তাহলে? আব্বু, প্লিজ মজা করো না। এই সব আমার ভালো লাগে না। এই মুহূর্তে পরীর বড্ড বাজে অনুভূতি হচ্ছে। এসব কি ধরনের মজা? তাই সে খাবার না খেয়েই উঠে গেল। মাথাটা ব্যথা করেছে, তাই একটা মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে নিল। ফোনে ঢুকে ফেসবুক লগ ইন করলো। আজ বহুদিন পরে ফেসবুকে অ্যাক্টিভ হলো। কতদিন হয়ে গেছে ফেসবুকে ঢোকা হয় না তার। ভার্চুয়াল জগৎ তার কাছে বিষাক্ত মনে হয়, কিন্তু এক সময় এই ভার্চুয়াল জগতে অ্যাক্টিভ থাকার জন্য পাগল হতো সে। লগ ইন করতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল হাজারো মেসেজ। বিন্দু মাত্রা ইচ্ছে নেই এই মেসেজ দেখার। কার মেসেজ দেখবে সে? কেউ কি আছে তার? সার্চ বক্সে একটা নাম টাইপ করলো মেয়েটি। কারো প্রোফাইল চোখের সামনে আসতেই মুখে এক চিলতে হাসি রঙিয়ে উঠল। প্রোফাইল পিকটা একটিবার দেখে পরী ফেসবুক থেকে বের হয়ে গেল। আর আইডি লগ আউট করে নিল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। নিঃশ্বাস ভারী হয়ে গেছে তার। আজকাল বড্ড সমস্যা হচ্ছে নিঃশ্বাস নিতে। প্রতিটা মুহূর্তে বিষাক্ততা বিরাজ করছে। দরজায় মায়ের নখ পেয়ে পরী উঠে গিয়ে দরজা খুলে দিল। পরীর মা হাতে করে নিয়ে এসেছেন এক গাদা জিনিসপত্র। তা দেখে পরীর চোখ জোড়া থমকে গেল। বেনারসি শাড়ি, জুয়েলারি, তার মানে কি সত্যি তার বিয়ে? এইসব ভাবতে ভাবতে পরী পাগল প্রায় অবস্থা। পরীর মা বিছানায় জিনিসগুলো রেখে বললেন, দেখে নে সব কিছু ঠিকঠাক আছে নাকি। পরী ঠায় দাঁড়িয়ে আছে। মায়ের কথা তার কান অবধি পৌঁছল না। মেয়েকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস টাহেলা পরীকে হালকা করে ধাক্কা দিলেন। পরীর ধ্যান ভাঙতেই পরী মায়ের দিকে ছলছল চোখে তাকালো। মেয়ের চোখে পানি দেখে মিসেস টাহেলা ভ্রু কুঁচকালেন। পরী তার মায়ের দু হাত ধরে বলল, আম্মু, হঠাৎ কেন করছো এমন? মিসেস টাহেলা পরীর হাত ছাড়িয়ে বললেন, দেখ মা, বড় হয়েছিস, বিয়ে তো দিতেই হবে।
আর প্রান্ত দেখতে শুনতে তো খারাপ নয়। তাছাড়া তোর দাদুর নাকি খুব ইচ্ছে ছিল তোর আব্বুর মেয়ে হলে প্রান্তর সাথে বিয়ে দেবেন। বৃদ্ধ মানুষের ইচ্ছে ফেলতে নেই মা, তাহলে অকল্যাণ হয়। প্রান্ত নামটা শুনে পরি চমকে উঠল। প্রান্ত তো তার ফুফাতো ভাইয়ের নাম। ছেলেটা অত্যন্ত বাজে প্রকৃতির, দেখতে বাজে না হলেও চরিত্র ঠিক নেই। মদ গাঁজা মেয়েদের সব কিছুতেই ডুবে থাকে। এটা তার পরিবারে কেউ জানে না হয়তো, কিন্তু একদিন পরি সব দেখে ফেলে। পরি রিক্সা দিয়ে কলেজে যাচ্ছিল, হঠাৎ করেই দেখতে পায় তার বান্ধবী সিনান কারো সাথে খুব ঘনিষ্ঠভাবে হেঁটে যাচ্ছে। সিনানকে পিছু করতে সে রিক্সা থেকে নেমে যায়। বেশ কিছুক্ষণ পিছু নিয়ে দেখতে পায় সিনান ছেলেটার সাথে নিষিদ্ধ পল্লীতে যাচ্ছে। পরীর বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু এই ছেলেটা কে? হঠাৎ করে ছেলেটা আর সিনান থেমে যায় কারো সাথে কথা বলার জন্য। ছেলেটা পিছন ঘুরে তাকায়, পরি দেখতে পায় না। সিনানের সাথে কে ছেলেটা? ছেলেটা কিছুক্ষণ ওই লোকটার সাথে কথা বলে, তারপর হ্যান্ডসেট করে টাকা দেয়। আর লোকটা কাঁধে রাখা ব্যাগ থেকে বের করে দেয় এক বোতল মদ। পরি সমস্তটাই আড়াল থেকে দেখে নেয়। হঠাৎ করে ছেলেটা যখন পিছনে ফিরে তাকায়, তখন পরি নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, কারণ এ আর কেউ নয়, তার ফুফাতো ভাই। রাত প্রায় 3:06, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। রাশেদ সাহেবের বাড়ি। এক নাগারে বেজেই যাচ্ছে। ডুপ্লেক্স বাড়ি, দোতলায় রাশেদ সাহেবের বেডরুম, তার পাশেই ছিল ছেলের বেডরুম, আর নিচে আছে তার একমাত্র শালকের ছেলে মির্জা, যে কিনা রাশেদ সাহেবের বলতে পাগল। ফুপু আম্মু আর ফুপা আব্বু তার জীবন। প্রায় মির্জা এসে বাড়িতে থাকে। রাশেদ সাহেব মির্জাকে মাথা দিয়ে না করলেন দরজা খুলতে। নিজেই গিয়ে বললেন, কে? খুলো তো একবার দেখো, বিশ্বাস করে জীবনও ভুলবি না এই চেহারা। এখন বল, দরজা খুলবি নাকি ভাঙবো? রাশেদ সাহেব আবারও চুপ। কি বলবে সে? এ লোক কেন এসেছেন আমাদের বাড়িতে কে জানে। বুক বাঁধা ভয় নিয়ে রাশেদ সাহেব দরজা খুললেন। সাথে রাশেদ সাহেবের বুকে বিশাল আকারের পাথর বোঝা এক লাথি পড়ল। উনি বেশটাই দূরে ছিটকে পড়েছেন। মির্জা চিৎকার করে ওঠে, ফুপা আব্বু বলে ডেকে ওঠে। সাথে আর দুজন এসে মির্জাকে কবজা করে নেয়। যুবক ছেলের টকবগে রক্ত বলে কথা। রাশেদ উঠে দাঁড়িয়ে দেখল রঞ্জুকে। রঞ্জু সরকার আজ সপ্তাহ হয়েছে ইলেকশন জিতেছে। শরীর ভরা তার তেজের বর্ণ বইছে। ধীর গতিতে হিসাবে হচ্ছে এখন কে তাকে ভোট দিল আর কে দেয়নি। সেলিম মাসুদ নামে এক লোক আছে যে কিনা রাশেদ সাহেবের কাছে অনেক টাকা পায়। দেখেই বোঝা যাচ্ছে সেলিম মাসুদকে ওরা নিয়ে এসেছে, আর ওরা বলছে সেলিম মাসুদের টাকা দে, এখনই দিবি মানে এখনই দে হারামজাদা। প্রশাসক রাশেদ এই এলাকায় একজন সম্মানিত ব্যক্তি, সম্মান দিয়ে কথা বলেন। মির্জা এক কথায় উপস্থিত গুন্ডা টাইপের নেতাগুলো ঝাঁপিয়ে পড়লো ছেলেটার উপর। এগুলো পাথারি মারতে লাগলো মির্জাকে। প্রথম থেকেই ওদের চোখ মির্জার দিকে, কেননা মির্জা অনেক শক্তিশালী ছিল, কিছুটা রাশেদ সাহেবের ডান হাতে সে। হঠাৎই রাশেদ সাহেবের বউকে টেনে বাহিরে নিয়ে এলো রঞ্জু। একমাত্র ছেলের জন্মদিন কাল, তাই বাড়ির সামনে সামিয়ানা টানানো। রাশেদের বউ ঝর্ণাকে সেখানে এনে খুঁটির সাথে বাঁধতে থাকে। ওরা অনেকজন ছিল, এ কারণে রাশেদ আর মির্জা ওদের সাথে পেরে উঠছিল না। মির্জা চিল্লাচ্ছিল সর্বশক্তি দিয়ে, কেউ বাঁচান আমাদের, ও ভাই কেউ বাঁচান আমাদের। আমার ফুপু আম্মুকে বাঁচাচ্ছে দেখেন, কেউ দরজায় খোলে নাই সে রাতে। রঞ্জু মির্জার কলার ধরে বলে, এই কদিন তো অনেক চিল্লাইছোস আমার বিরুদ্ধে, এখন যদি একজন ব্যক্তি মাত্র একজনকে আনতে পারছোস তাহলে মুক্তি। যা চিল্লা, যত পারিস চিল্লা। মির্জাও ঘরে ঘরে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু ভয়ে কেউ দরজা খুললো না। মির্জা দৌড়ে আবার ফুপু আম্মু আর ফুপা আব্বুর কাছে আসতে গিয়ে দেখে সামিয়ানায় দাহা করে আগুন জ্বলছে। মির্জা কিছুই করতে পারলো না, কেননা মির্জাকে তারা হাত পা বেঁধে তাদের একটা গাড়ির ঢেকিতে আবদ্ধ করে নিয়েছে। খুঁটির সাথে হাত পা মুখ বাঁধা দুটি মানুষ খোলা আসমানের নিচে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রাশেদ সাহেব আর তার বউ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে দম ছেড়ে দিলেন রঞ্জুর সামনে। এবার বাড়ির ভিতরে প্রবেশ করলো তারা। রঞ্জু বলল, শুনো সেলিম মাসুদ, গহনাপত্র যেখানে যা আছে সব তোমার, নিয়ে যাও তুমি কিন্তু এ বাড়িটা আমার। এটার দিকে তাকিও না কেমন? জি ভাইজান, কিন্তু মানে বলে ফেলো, কোনো সমস্যা নাই। তাদের কেন মারলেন ভাইজান? তারা কিন্তু লোক ভালো ছিল। একদম চুপ, আর দু কথা হবে না।
তাও সব রুমে গিয়ে যা মনে ধরে নিয়ে যাও। সেলিম মাসুদ ভয় আর কোনো কথা বাড়ালেন না। হঠাৎই একজন বলে, ভাই রাশেদ স্যারের একটা ছেলে আছে না? ও তাই তো, নিয়ে আয় সেইটারে। তারা উপরে গিয়ে দেখে একটা দরজা ভিতর থেকে লক করা। ভিতরে কে দরজা খুললো? বাঁচতে চাইলে জলদি খোল, কিছুই বলবো না। দরজা খুললে খুল বলতেছি। রঞ্জু উপরে এসে বলে, দরজা ভাঙো। দরজা ভেঙে দেখো রুমে কেউ নাই। সারা বাড়ি ধারে খুঁজতে লাগলো ছেলেটাকে, না কোথাও নেই ছেলেটা। রঞ্জু বলে, ছেলেটা কি করে যান? সেই লোকটি বলে, স্যার ওর বয়স 10 বছর আর ওর নাম অভয়। ক্লাস 4-এ পড়ে ছেলেটা। ওকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আয়। সবাই বাড়ির চারিপাশে ছাদে পানির ঢেকিতে ভিতর পর্যন্ত বাদ রাখলো না, কিন্তু ছেলেটা নিখোঁজই থেকে গেল। ঘুম ভেঙে অভয় ঝরঝরিয়ে কেঁদে দেয়। কাঁদিস না অভয়, আমি আসি না। অভয় তাকিয়ে দেখে আকাশকে। এরপর তার মনে পড়ে, ও তাই তো, সে তো এখন আকাশের বাসায় আছে। আকাশের মা কাল রাতে তাকে নিজের ছেলের মতো বুকে নিয়ে ঘুমিয়েছিলেন। ভয়ে অভয় থরথর করে কাঁপতে থাকে রাতে। অভয় স্বচক্ষে দেখেছে নিজের বাবা মাকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে। সে দেখছিল কিভাবে মির্জা ভাই লড়াই করতে চেয়েছিলেন তার বাবা মাকে বাঁচাতে, কিন্তু ক্ষমতার কাছে সবাই অপরাগ। মায়ের আর বাবার গায়ে যখন আগুন দাঁড়িয়েছিলেন ওরা, অভয় তখন দরজা নিয়ে টানাটানি লাগিয়েছিল যে সব বাধা পেরিয়ে সে নিজেই তার পরিবারকে রক্ষা করবে। যখন তারা বাড়ির ভিতরে ঢুকে যায় তখন অভয় থাই গ্লাস খুলে জানলা দিয়ে বেরিয়ে পড়ে। ভোর রাত অবধি অভয় তাদের চোখ ফাঁকি দিয়ে বেড়ায়। ছোট একটা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যার নির্বাসনে গেল অভয়। আকাশের বাড়ির পাঁচিল টপকে একটি বাড়ির ভিতর ঢুকে ঘাপটি মেরে বসে থাকে ছোট অভয়। কেননা পাঁচিলের বাহিরে তারা, অভয় জানে তাদের হাতে একবার পড়লে এখানে তার জীবন শেষ। হঠাৎই বাড়ির কেসি গেটটা নিঃশব্দে খুলে গেল। অভয়ের চোখের পানি যেন শুকিয়ে গেছে। যা আছে তা শুধু আতঙ্ক আর আতঙ্ক। সরি, নতুন গল্পটা সময়ের কারণে এগোতে পারলাম না, তবে এই গল্পটা পড়ে দেখেন, অবশ্যই হারিয়ে যাবেন এর প্রতিটি চরিত্রে, কথা দিলাম।